নির্বাচন নিয়ে শঙ্কা এনসিপির, পাতানো ভোটের চেষ্টা চললে মাঠে নামার হুঁশিয়ারি। চলতি মাসে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ ইসির। জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো। ইলেকশন কমিশনের জন্য যে প্রস্তুতি সেটা খুব পূর্ণদমে চলছে। আশা করা হচ্ছে যে 31 জানুয়ারির মধ্যে এটা শেষ হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারছেন, তাহলে মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। গুলশানে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ। সুষ্ঠু নির্বাচন ও দেশের উন্নয়নে সহযোগিতা কামনা। বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠান, তাদেরকে অনুরোধও করেছেন যে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নে যেন আরও বেশি সহযোগিতা করে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ওসমান হাদি হত্যায় ফয়সাল করিম সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন। মাস্টারমাইন্ড মহানগর যুবলীগ নেতা বাপ্পি, দাবি ডিবি। গ্যাস বিলও দিতেছি, আবার এদিক দিয়ে আমরা কষ্টও করতেছি। আগে ছিল 1300-1400, এখন হচ্ছে 2000 টাকা, তাও পাওয়া যায় না। গ্যাসের অভাবে চলছে না চুলা, রাজধানীতে কোথাও মেলে দিনে 1 ঘন্টা। এলপিজির দাম নিয়েও ক্ষুব্ধ নগরবাসী। কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। দেশের 10 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি। তীব্র ঠান্ডায় চরম বিপাকে খেটে খাওয়া মানুষ, হাসপাতালেও রোগীর ভিড়। এবং বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর দাবিতে অনড় বাংলাদেশ। আইসিসি বিসিবি অনলাইন সভার পর সিদ্ধান্ত, নিরাপত্তা বাড়িয়ে বিসিসিআইয়ের নতুন প্রস্তাব দেওয়ার গুঞ্জন। পরিবেশ তৈরি না হওয়ার অভিযোগ করে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এনসিপি। পাতানো ভোটের চেষ্টা চললে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি কাজ করছে উল্লেখ করে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ভোটের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রার্থিতা ফিরে পেতে 2 দিনে আপিল করেছেন 164 জন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল। বাদ পড়াদের পাশাপাশি আবেদন করছেন বৈধ ঘোষিত প্রার্থীর বিপক্ষেও। প্রার্থিতা ফিরে পাওয়ার আশা করলেও ভোটের পরিবেশ নেই বলে মনে করেন কেউ কেউ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তাদের। প্রতিনিয়ত আমরা বুলিং এবং বিভিন্নভাবে হুমকি ধমকির শিকার। শুধু প্রার্থী না, যারা ভোটার তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা শঙ্কিত। নির্বাচন পরিবেশ আমাদের জন্য এখনো খুব সুষ্ঠু আসে নাই। প্রশাসন ক্ষেত্র বিশেষে নিরপেক্ষ নেই, আমি তা যা দেখছি। এদিন বিকেলে সিএসির সঙ্গে দেখা করেন এনসিপির প্রতিনিধি দল। পরে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, ভোটের পরিবেশ তৈরি করতে পারেনি ইসি। সে কারণে নির্বাচন হওয়া নিয়েই শঙ্কা তার। পাতানো নির্বাচনের চেষ্টা অব্যাহত থাকলে মাঠে নামার হুঁশিয়ারি দেন এনসিপির মুখপাত্র। আমরা যদি দেখি আবারও পুরনো সেটেলমেন্টের মধ্য দিয়ে, আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো। পক্ষপাত মুক্ত থাকতে ইসির প্রতি আহ্বান জানিয়ে সিএসির সঙ্গে দেখা করেন ইসলামী আন্দোলনের প্রতিনিধিরাও। প্রশাসনের মধ্যেও একদিকে হেলে গেছে, সেটাও আছে। 2-1টি রাজনৈতিক দলের প্রধান তারা ভিভিআইপি প্রটোকল পাচ্ছে। এটা জনমনে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আছে এবং এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অন্তরায়। এদিকে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনী সেলের সঙ্গে মত বিনিময় করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে ইসি। থানা থেকে লুট হওয়া 15% অস্ত্র ও 30% গুলি এখনো উদ্ধার হয়নি উল্লেখ করে নির্বাচনের আগেই উদ্ধারের নির্দেশ দেন তিনি। 100% আপনারা খুঁজে পাবেন এমনটা আমরা আশা করছি না, কিন্তু আপনারা যদি এই আবহাওয়াটা তৈরি করতে পারেন যে আপনারা যারা এগুলো নিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পারছেন এবং উদ্ধার করতে পারছেন, তাহলে মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে। নির্বাচনের রোহিঙ্গা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করা হবে বলেও জানান ইসি সানাউল্লাহ। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে পুলিশ, আনসার, কোস্টগার্ডের প্রশিক্ষণ শেষ হয়েছে। চলতি মাসে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে 15,33,682 জন তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে দেশে 7,61,240 জন এবং প্রবাসী 7,82,542 জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ে অ্যাপ তৈরি হচ্ছে জানিয়ে শফিকুল আলম বলেন, গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে আগামী 100 বছরের নির্দেশনা পাবে দেশ। সবারই নাম্বার আপনাদেরকে আছে আপনারা ফোন কোশ্চেন করলে আমরা ওটা প্রিপেয়ার হয়ে ইলেকশন কমিশনের জন্য যে প্রস্তুতি সেটা খুব পূর্ণদমে চলছে। 75% সিকিউরিটি ফোর্সের মেম্বার যারা, তাদের ট্রেনিং অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, বাকিটাও খুব দ্রুত কমপ্লিট হবে। আশা করা হচ্ছে যে 31 জানুয়ারির মধ্যে এটা শেষ হবে। প্রতিটা মানুষই গণভোটের মেসেজটা পাবেন। গণভোটের মাধ্যমে 100 বছরের বাংলাদেশের দিক নির্দেশনা থাকবে। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। জুনায়েদ, আপনাকে স্বাগত। জুনায়েদ, আজকে ভোটের পরিবেশ এবং প্রস্তুতি নিয়ে নানা পক্ষ, রাজনৈতিক দল সহ বিভিন্ন ধরনের আলাপ আলোচনার কথা বলেছেন। তাদের আসলে মূল কথাগুলো কিংবা তাদের মধ্যে আসলে কোথায় বিভাজন কিংবা দ্বিমত আছে? জাফর, আপনাকে ধন্যবাদ। ধারাবাহিকভাবে যে তফসিল ঘোষণা হয়েছে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের, সেই তফসিল অনুযায়ী যে কার্যক্রমগুলো সেটি একে একে পালন করা হচ্ছে, সবকিছুই চলমান রয়েছে। নির্বাচন কমিশনের আমরা দেখেছি যে প্রার্থীদের তালিকা যাচাই বাছাই হয়েছে। এখন মূলত আপিলের যে কার্যক্রমগুলো, যারা বাতিল হয়েছেন তাদের যাচাই বাছাইগুলো চলছে, আপিলের বিষয়গুলো, এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলো নানামুখী বক্তব্য দিচ্ছে। আমরা দুটো প্রতিবেদন ইতিমধ্যেই দেখেছি। আমরা মূল কথাগুলো যদি একবার একটু দেখে নিতে চাই, আজকের যেই সংবাদের মাধ্যমে যে বিষয়গুলো দেখলাম, নির্বাচনের পরিবেশ এবং প্রস্তুতির ইস্যুতে যেটি দেখা গেছে যে ভোটের পরিবেশ নিয়ে প্রার্থীদের মধ্যে অসন্তোষ। মূলত এখন পর্যন্ত প্রার্থীরা যে বিষয়টি বলতে চাচ্ছেন যে পরিবেশ নিয়ে তারা এক ধরনের শঙ্কার মধ্যে আছে। তারা বলতে যাচ্ছেন যে তারা এখন একটু দলগতভাবে বাংলাদেশের প্রেক্ষিতে কিছুটা শক্তিশালী দল, তারা আসলে নানাবিধ চাপ দেওয়ার চেষ্টা করছেন। প্রশাসনের ব্যাপারে তাদের এক ধরনের অভিযোগ রয়েছে। সবকিছু মিলেই মূলত এই অসন্তোষের বিষয়টি তারা বলে আসছেন। এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে বিষয়টি বলছে, তারা শুরু থেকেই বলার চেষ্টা করছে এই নির্বাচন নিয়ে পাতানো ভোট বা কোনো একটি পক্ষকে তাদের দিক থেকে বলা হচ্ছে যে সুযোগ সুবিধা বেশি দেওয়া হচ্ছে, সেই জায়গাটিকেই তারা মূলত নির্দিষ্টভাবে বলতে চাচ্ছে যে পাতানো ভোটের চেষ্টা চললে তারা মাঠে নামার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে। এটি এক ধরনের হুঁশিয়ারি জানিয়েছে। এবং এই এনসিপির মতোই ইসলামী আন্দোলন, তারা কিন্তু বলছে নির্বাচন কমিশনকে পক্ষপাতমূলক থাকার আহ্বান তারা ইতিমধ্যেই জানিয়েছে। সার্বিকভাবে এই যেই বক্তব্যগুলো, এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু এক ধরনের বক্তব্য আছে। ইসি যেমন নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন, পাশাপাশি রোহিঙ্গাদেরকে নানাবিধ কাজে কিন্তু ব্যবহার হয়, বিভিন্ন সময় বিভিন্ন সংবাদে আমরা দেখেছি। শুধুমাত্র এই নির্বাচন যেহেতু একটা বড় ধরনের উপলক্ষে বাংলাদেশের প্রেক্ষিতে, সেই নির্বাচনে যেন রোহিঙ্গারা ব্যবহৃত না হতে পারে সেজন্য কিন্তু ক্যাম্প এবং সীমান্ত বন্ধ করার এক ধরনের তাগিদ রয়েছে ইসির পক্ষ থেকে। এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে যেহেতু ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনকে সামনে রেখে জানুয়ারি মাসের মধ্যে নির্বাচনের যত ধরনের প্রস্তুতি আছে, অর্থাৎ বিশাল একটি কর্মযজ্ঞ জাতীয় সংসদ নির্বাচন। যখন আপনি জানেন যে কেন্দ্রগুলো প্রস্তুত করা, যারা নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকবেন তাদের প্রশিক্ষণ, এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিভাবে কোন জায়গাটিতে দায়িত্ব দেওয়া হবে, কিভাবে মোতায়েন করা হবে, এই যে রুট ম্যাপ, যে ম্যাপিং রয়েছে সারা বাংলাদেশ জুড়ে, এই বিশাল কর্মযজ্ঞের যে বিষয়টি জানুয়ারি মাসেই, অর্থাৎ আজ ইতিমধ্যে 6 তারিখ, আর হাতে 24 দিনের মতো আছে। অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম যেমনটা বলছেন যে চলতি মাসে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হবে এবং তার প্রেক্ষিতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কেন্দ্রিক যে প্রশিক্ষণগুলো রয়েছে, অর্থাৎ এবার কিন্তু সেনাবাহিনীরও মোতায়েনের একটি ব্যাপার রয়েছে, পাশাপাশি অন্যান্য যে বাহিনী রয়েছে, পুলিশ, কোস্টগার্ড সহ যারা আনসার, প্রত্যেকেরই যে প্রশিক্ষণ সেটি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। দীর্ঘদিন তো দামি নির্বাচন কেন্দ্র করে সেখানে মহড়াও দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। হ্যাঁ, সেই দামিগুলোর মাধ্যমে আসলে জানাবেন যে বিভিন্ন দল তো অভিযোগ করলো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা আসলে কোনো অভিযোগ এখনো পাইনি সেভাবে করে। বিএনপির প্রস্তুতি কিংবা বিএনপির কথাবার্তা কি হচ্ছে? জি জাফর, ঠিক এই বিষয়টিতেই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যদিও বা তাদের যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক যেমন আছে, পাশাপাশি কিন্তু নির্বাচন প্রস্তুতি রয়েছে, প্রতিবেদন আছে। আমরা সেই প্রতিবেদনটির মাধ্যমে আগে জেনে নিতে চাই কি আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় 7 দিনের শোক শেষ হলো মঙ্গলবার। এখনও সমবেদনা জানাতে দলের গুলশান কার্যালয়ে আসছেন অনেকেই। পাশাপাশি আছে নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততাও। নির্বাচন ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ব্যস্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11টায় গুলশান কার্যালয়ে ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ধারাবাহিক বৈঠক ও দিক নির্দেশনা নির্বাচনে দলকে কাঙ্ক্ষিত ফলাফলের পথে এগিয়ে নেবে। সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা
সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। রাতে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্বাচন এবং দেশের উন্নয়নে তারেক রহমান ইইউ প্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়েছেন। বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠান, তাদেরকে অনুরোধও করেছেন যে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নের যেন আরও বেশি সহযোগিতা করে, অধিক পরিমাণে সহযোগিতা নিয়ে তারা আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে। নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে জানিয়েছে বিএনপি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলাম। যেটি দেখলাম যে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন তারেক রহমান, তিনি তার যেই নির্বাচনী আসন সেটি নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। সেখানে আসলে বিশেষ কি আলোচনা হলো কিংবা কি ধরনের নির্দেশনা দিল? জাফর, মূলত তারেক রহমান যে আসনগুলোতে নির্বাচন করছেন ঢাকা সদর, তার মধ্যে অত্যন্ত অন্যতম একটি আসন, গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং সেই জায়গাটিকে কেন্দ্র করেই তারা মূলত এই যে আসনগুলোকে কেন্দ্র করে এই শুধুমাত্র তার যে 17 যে আসন, শুধু সেই জায়গাটির বিষয়াদি নিয়েই আলোচনা হয়নি। মূলত আরও যেই সব সারা দেশের যে নেতাকর্মীরা মূলত ঢাকা কেন্দ্রিক যারা রয়েছেন, তাদের যেই প্রস্তুতিগুলো, কিভাবে তারা প্রচারণা বা ক্যাম্পেইন চালাতে গিয়ে কী ধরনের সমস্যা পাচ্ছেন, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। আমরা একটু মূল যেই অংশগুলো সেগুলোর দিকে যদি একবার সংক্ষেপে একটু তাকিয়ে আলোচনা করে নিতে চাই। জাফর, নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতিতে দেখা যাচ্ছে 17 নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে। এই বৈঠকটিতে মূলত নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেই নির্দেশনাগুলো হচ্ছে এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় যেই খোঁজ খবরগুলো নেয়া, নির্বাচনে করতে গেলে কী ধরনের প্রস্তুতি প্রয়োজন এবং ভোটারদের কি সমস্যা রয়েছে, ভোটারদের সমস্যাগুলো শুনে এসে যে বিষয়গুলো, সেটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু যারা মাঠে কাজ করেছিলেন তাদের কাছ থেকে সেই বক্তব্যগুলো নিয়ে তিনি সেই বক্তব্যগুলো মূলত লিপিবদ্ধ করেছেন এবং তিনি জানিয়েছেন ইতিমধ্যে যে ইশতেহার যেটি ঘোষণা করা হবে খুব দ্রুতই, সেই ইশতেহারও যেন এই সমস্যাগুলোকে একীভূত করা যায়, সেই বিষয়টি মূলত তিনি আসলে মনোযোগ দেওয়ার জন্য এই জায়গাগুলো দেখছেন। পাশাপাশি মূলত বিভিন্ন যেই সহযোগী সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, প্রত্যেকের সাথেই আসলে ধারাবাহিকভাবে বৈঠকগুলো চলছে এবং বৈঠকের বিষয়ে যুবকদের উদ্দেশ্যে, তরুণদের উদ্দেশ্যে তিনি যেটি বলছেন যে মরহুমা বেগম খালেদা জিয়ার যে যুব উন্নয়নের ধারা সেটি অব্যাহত রাখার একটি প্রত্যয় তারেক রহমান ইতিমধ্যে জানিয়েছেন। এবং আজকের দিনের বলা চলে যে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈঠকটি সেটি ছিল ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক। যার আপনি জানেন যে বাংলাদেশের নির্বাচন এবং উন্নয়ন কেন্দ্রিক যত ধরনের অংশীদার যারা রয়েছেন, বিদেশি বা আন্তর্জাতিক, তাদের অন্যতম ইউরোপীয় ইউনিয়ন, এবং ইউরোপীয় ইউনিয়নের কিন্তু বেশ কয়েকটি নির্বাচনে বিগত তারা তাদের পর্যবেক্ষক দল পাঠায়নি, এবার তারা পাঠাচ্ছে এবং সেই পাঠানোর সংখ্যাটিও তারা ইতিমধ্যে বিএনপিকে জানিয়েছে যে তারা বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে। সেই দৃষ্টিকোণ থেকে বিএনপি আসলে বলতে চাচ্ছে এটি একটি ইতিবাচক, এই অর্থে যে যেহেতু বিগত নির্বাচনগুলোতে পাঠায়নি, এই নির্বাচনে এত বড় পর্যবেক্ষক পাঠানোর অর্থই হচ্ছে এটি একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে। পাশাপাশি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নির্বাচনই নয়, নির্বাচনের পরেও বাংলাদেশের যে উন্নয়ন, সেজন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতাও চেয়েছে। ধন্যবাদ আপনাকে জন্য। আপনার মাধ্যমে আজকের দিনের মোটামুটি যে চুম্বক অংশগুলো আমরা জানতে পারলাম নির্বাচন থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মুসলিম হক জোনে, জানাচ্ছিলেন আজকের দিনের নির্বাচন এবং রাজনৈতিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত। আগামী নির্বাচনে জনমানুষের প্রত্যাশা পূরণে দলীয় ঐক্যের জয় হবে বলে জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। সেজন্য প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের কাছে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ভোটের মাঠে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। চলছে কুরআন তিলাওয়াত ও দোয়া মুনাজাত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে নিজেদের প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষ। বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে অবসান হবে দেশের অচলাবস্থার। দেশের একটা রেডিক্যাল চেঞ্জ হতে হবে। বর্তমানে আমরা যে একটা পাহাড় সময় একটা ঝামেলার ভিতরে ছিলাম, সেটার থেকে আমাদেরকে ভবিষ্যতের দিক নির্দেশনা দিতে হবে। যে এই দলে আসুক না কেন, যাতে সুস্থ পরিবেশ থাকে। ফ্যাসিস্টরা আমাদের দেশটাকে শেষ করে দিয়ে গেছে, যাতে নতুন করে পুনর্গঠিত হোক। তৃণমূল নেতাকর্মীরা জানান, ভোটারদের মন জোগাতে নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় পার করছেন তারা। যারা ভোটার ওনাদের কাছে যাচ্ছি, ওনাদেরকে বুঝাচ্ছি যে জানেন ভোট দিলে আমরা কি কি করব। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যে বাক স্বাধীনতা, এটা নিয়ে কাজ করব ইনশাল্লাহ। এর ভালো রেসপন্স পাচ্ছে। এদিকে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের চাওয়া পাওয়া গুরুত্ব দিয়ে কাজ করার পরামর্শ বিশিষ্ট নাগরিকদের। আমার বিশ্বাস সবাই এবার স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ভোটাররা ভোট দিবে এবং সবার গ্রহণযোগ্যতা ইনশাআল্লাহ
আমাদের দেশে একটা স্থিতিশীলতা আসবে। এবার আমার বিশ্বাস যে নেতা নেত্রীরা যদি কাছে না যায় ভোট পাওয়ার সম্ভাবনা কম। যেহেতু কোনো নির্দিষ্ট দল এখন ক্ষমতায় নেই, সেই জন্য কোনো দলের পক্ষে পক্ষপাতিত্ব করার ব্যাপারও নাই। সুতরাং একটি সুন্দর এবং নিরপেক্ষ অবস্থানের মাধ্যমে নির্বাচন কমিশন এখন পর্যন্ত এবং বর্তমান সরকার অগ্রসর হচ্ছে। এবারের নির্বাচনে ঐক্যের জয় হবে, পূরণ হবে দেশ গঠন ও মানুষের প্রত্যাশা, এমনটাই মনে করছেন তারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেয় কাল হয়েছে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। রাজনৈতিক প্রতিহিংসা থেকে ভারতে বসে হত্যার নির্দেশ দেয় যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। খুন করে ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। ভারতে পালাতেও ভূমিকা রাখে বাপ্পি। ঘটনার 1 মাসেরও কম সময়ে 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়ে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন ডিবি প্রধান। 12 ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে দুজন গুলি করে ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান হাদি। হাদিকে গুলির পরপরই সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীরকে। ঢাকা, ময়মনসিংহ সহ একাধিক জায়গায় অভিযান চালিয়েও গ্রেফতার করা যায়নি ফয়সালকে। পরে জানা যায় ভারতে পালিয়েছেন শুটার। তবে থেমে থাকেনি তদন্ত। মামলাটি হস্তান্তর করা হয় ডিবিতে, ছায়া তদন্তে নামে র্যাবও। একে একে গ্রেফতার করা হয় শুটার ফয়সালকে সহায়তা করা বেশিরভাগ আসামিকে। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি। তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ফরেনসিক পরীক্ষার পর ঘটনার 25 দিনেই প্রাথমিক তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দিল ডিবি। এ নিয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ও ছাত্রলীগ নেতা ফয়সালের পরিকল্পনায় হাদিকে হত্যা করা হয়। ভারতে বসেই নির্দেশ দেয় বাপ্পি। আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। ডিবি বলছে, হত্যার পর পালানোর পথও তৈরি করেছিল ফয়সাল। বাপ্পির ভগ্নিপতি রাজুর সহায়তায় মানব পাচারকারী ফিলিপ ফয়সালকে ভারতে পার করে। সীমান্তে সহায়তা করে সিবিউন দিও ও সঞ্জয় চিচিম। সীমান্তে নিতে গাড়ি দিয়ে সহায়তা করে উজ্জ্বল। ফয়সালের ভগ্নিপতি মুক্তি ও বোন জেসমিন আশ্রয় ও অস্ত্র সংরক্ষণে সহায়তা করে। ফয়সালের মা হাসি ও বাবা হুমায়ুন হত্যায় ব্যবহৃত বাইকের নম্বর প্লেট পরিবর্তন ও লুকাতে সহায়তা করে। বান্ধবী মারিয়ার সাথে করে হত্যার পরিকল্পনা। স্ত্রী সামিয়া পালিয়ে যেতে ব্যবহৃত গাড়ির ভাড়া দেয়। শ্যালক শিপু হত্যার অস্ত্র সরাতে সাহায্য করে। আর শিপুর বন্ধু ফয়সাল অস্ত্র লুকিয়ে রাখে। আর গ্রেফতার কবির ফয়সালকে মোটরসাইকেল সরবরাহ করে। আলমগীর সেই বাইক চালায়। ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ ইসলাম, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ফয়সাল ভিডিও বার্তায় নির্দোষ দাবি করলেও তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি। বাপ্পির বাইরে আর কোনো মাস্টারমাইন্ড আছে কিনা খতিয়ে দেখার পাশাপাশি নাম আসলে সম্পূরক চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছে ডিবি প্রধান। সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার শীতেও রাজধানীতে গ্যাসের তীব্র সংকট। জ্বলছে না চুলা, কোথাও মেলে দিনে মাত্র 1 ঘন্টা, তাও গভীর রাতে। এলপিজির বাড়তি দাম নিয়ে নৈরাজ্যেও ক্ষুব্ধ নগরবাসী। তিতাস বলছে, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় সরবরাহ নিশ্চিতের পর গ্যাস দেওয়া হচ্ছে আবাসিকে। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। রান্নার সব প্রস্তুতি নিয়ে চুলা জ্বালানোর নিরন্তর চেষ্টায় গৃহবধূ জুলিয়ানা গোমেজ। তবে গ্যাসের যেন আরই নগরবাসীর। বহু সাধনায়ও দেখা মেলে না অগ্নিশিখার। গ্যাসের সমস্যার জন্য এখন দুপুরে কোনো গেস্ট বাসায় অ্যালাউ করি না। এমন চিত্র রাজধানীর মগবাজার, হাতিরপুল, সেন্ট্রাল রোড, কাঁঠালবাগান সহ বিভিন্ন এলাকার। গ্যাস বিলও দিতেছি, আবার এদিক দিয়ে আমরা কষ্টও করতেছি। গ্যাস নিতে ফিলিং স্টেশনগুলোতেও দেখা গেছে যানবাহনের সারি। আমাদের প্রেসার থাকে কম, গ্যাসও থাকে কম, গাড়িতে দিতেও পারি কম। নগরবাসী চরম সংকটে থাকলেও তিতাস বলছে, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় দেওয়া হচ্ছে গ্যাস। আমি কিন্তু 165 মিলিয়ন গ্যাস দিয়ে যাচ্ছি ঢাকাতে, কিন্তু তারপরও ক্রাইসিস। অবৈধ গ্রাহকরা নিয়ে নিচ্ছে বৈধ গ্রাহকদের গ্যাসগুলো। প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া তিতাসের সম্ভব না। দেখা যাচ্ছে যে আমরা লাইন কাটছি, আবার 3 দিন পরে
ওনারা আবার লাইন নিয়ে নিচ্ছেন। সংকট নিরসনে যৌক্তিক দামে এলপি গ্যাস সরবরাহ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সচেতনতা বাড়ানো যেমন প্রয়োজন, গ্যাসের অপচয় যাতে না হয়, অন্যদিকে দক্ষ মেশিনারি, হ্যাঁ, এনার্জি এফিশিয়েন্ট বয়লার, এনার্জি এফিশিয়েন্ট ক্যাপটিভ জেনারেটর, যেখানে ওয়েস্ট হিট বের হয়ে যাচ্ছে সেটাকে ইউটিলাইজ করা। গৃহস্থলিতে গ্যাস সাপ্লাইটা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু তাদের যেটা করতে হবে এলপিজির সাপ্লাইটাকে ঠিক রাখতে হবে, একদম কমপ্লিট থাকতে হবে, যাতে করে বার্ক যেই দামে বলছে সেই দামে যেন সিলিন্ডার পায়। এদিকে এলপি গ্যাসের দাম নিয়ে চরম নৈরাজ্যের মধ্যেই গত রোববার 12 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে 53 টাকা। যদিও সরকার নির্ধারিতের চেয়ে প্রায় দ্বিগুণ দামে গ্রাহককে কিনতে হচ্ছে এলপিজি। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে এমন মন্তব্য করে জ্বালানি উপদেষ্টা জানান মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। দুপুরে সচিবালয়ে তিনি আরও জানান, সরবরাহ ঘাটতি নয়, শীতে চাহিদা বাড়ায় বাসাবাড়িতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। আর অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশ ভারত টানাপোড়েনের প্রভাব পড়বে না অর্থ বাণিজ্যে। হঠাৎ করেই কদিন ধরে বাজারে এলপি গ্যাসের তীব্র সংকট, সঙ্গে বাড়তি দাম নেয়ার অভিযোগ তো আছেই। এমন পরিস্থিতিতে বেকায়দায় পড়েছেন নগরবাসী। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা জানান, কারসাজি করে অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হয়েছে এলপিজির। তবে সংকট সমাধানে কাজ করছে সরকার। আমদানি গত মাসের তুলনায় এই তুলনায় বেশি, সুতরাং সেই দিক থেকে এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না। এলপিজি যারা করে তারা আশা করতেছিল দাম বাড়বে, এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলছি যে প্রত্যেক জেলায় মোবাইল কোড করা হয়। দাম অস্বাভাবিক হয়েছে, এটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। বাসাবাড়িতে তিতাস গ্যাসের সংকট নিয়ে উপদেষ্টা জানান, সরবরাহ ঘাটতি নয়, শীতে চাহিদা বাড়ায় সমস্যা তৈরি হয়েছে। শীতকালে যে আমাদের গ্যাসের একটা পাইপলাইনে, অন্যান্য বিদেশে যেটা করে কি ওরা পাইপলাইনকেও হিট করে, কিন্তু আমাদের তো সেই ব্যবস্থা নেই। আমাদের ওই জন্য এটা কিন্তু কোনো সাপ্লাইয়ের অভাবের জন্য না, আমরা কিন্তু যে পরিমাণ এলএনজি আনার কথা সেই পরিমাণ এলএনজি আনতেছি। এদিকে ক্রিকেটার মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় নতুন করে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। অর্থ উপদেষ্টা জানান, এই টানাপোড়েনের প্রভাব পড়বে না অর্থ বাণিজ্যে। অর্থনৈতিক হিসেবে যেটা দরকার আমাদের এবং যেটা আমরা একদম রেশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি, সেটা অর্থনীতির সাথে আমার মনে হয় অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমরা আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান করবে দুই দেশ, বলছেন অর্থ উপদেষ্টা। দুই পক্ষ এটা বিবেচনা করে এটাকে নিতে হবে। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হোক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শীতের দাপটে জবুথবু প্রাণ প্রকৃতি। 10 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। আবহাওয়া অফিস বলছে, বাতাসে ভাসমান বস্তুকণা বাড়ায় কাটছে না কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের দাপট। সূর্যের দেখা পেতে অপেক্ষা করতে হচ্ছে অনেক বেলা পর্যন্ত। মঙ্গলবার রাজশাহীতে তাপমাত্রা নামে 7 ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন। শীতের কারণে 11টা বাজলে লোক দেখা যাচ্ছে না। ঠান্ডা খুব কঠিন অবস্থা বাবু, হাত পা শিখতে আসতেছে খালি। চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে 7.5 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। জমিতে কোনো কাজ কাম করা যাচ্ছে না, বেতনের যে কি হবে আল্লাহ জানে। খালি গাড়ি আসার লাগলো, প্যাসেঞ্জারও চড়তে চায় না ঠান্ডার জন্য। বৈরী আবহাওয়া কষ্ট বাড়িয়েছে খেটে খাওয়া মানুষের। তীব্র শীতে ঘর থেকে বেরিয়ে দুর্ভোগে পড়ছেন অনেকেই। 5-7 দিন থেকে এরকম অবস্থা হয়ে গেছে, কাজ কম নাই, আমাদের কাজ কম করার খুব অসুবিধা। মঙ্গলবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, বায়ু দূষণের কারণে বাতাসে বেড়েছে ভাসমান বস্তুকণা, এতে কাটছে না কুয়াশা, এতে বাড়ছে শীতের অনুভূতি। কুয়াশা ফরমেশনের জন্য এক ধরনের পার্টিকেল লাগে, যেটা পলিউশনের যে পার্টিকেল রয়েছে এটা অনেকটা কুয়াশার মধ্যে কাজ করে। কুয়াশা থাকার কারণে রাতের তাপমাত্রা যাই থাকুক, কিন্তু রাতের যে ঠান্ডা এটা সারাদিন এটা কন্টিনিউ করে। তীব্র শীত ও বায়ু দূষণের কারণে হাসপাতালে বেড়েছে জ্বর, সর্দি, নিউমোনিয়া সহ শ্বাসতন্ত্রের জটিলতায় আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির এবং রাজশাহীতে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি শুরুতে যাচ্ছে সাব্বিরের কাছে। সাব্বির, কি অবস্থা দেখছেন ওখানে? পৌষের জেঁকে বসা তীব্র শীতের সঙ্গে যোগ হয়েছে হিমেল হাওয়া, সব মিলিয়ে কিন্তু বিপর্যস্ত হয়ে গেছে নগর জীবন। আমাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য মতে, অর্থাৎ আজ সন্ধ্যায় আবহাওয়া অফিসের দেয়া তথ্য অনুযায়ী রাজধানীতে এই মুহূর্তে 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অব্যাহত রয়েছে। অর্থাৎ আজ সকালে যেই তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সারাদিনের ব্যবধানে রাজধানীর তাপমাত্রা আরও কিছুটা কমেছে। তাপমাত্রা যেমনই থাকুক না কেন, আমরা দেখেছি যে আসলে প্রচুর পরিমাণে আসলে বাতাসের কারণে এই শীত খুব কষ্টদায়ক শীতে পরিণত হয়েছে। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে, এর ব্যাপক প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষ এবং দিনমজুর শ্রেণীর যারা রয়েছে তাদের ওপর। আমরা বিভিন্ন জায়গায় রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে রাস্তার পাশে ছোট ছোট যে আগুন জ্বালিয়ে কিছু কিছু মানুষ তাদের এই শীত নিবারণের চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি রাজধানীর কারওয়ান বাজার এলাকার চিত্র। সেখানে যারা রাস্তা অর্থাৎ কর্মব্যস্ত যে মানুষ এবং একই সঙ্গে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত যে মানুষেরা রয়েছেন, তারাই আসলে মূলত এই যে রাস্তার পাশে আগুন জ্বালিয়ে তাদের এই শীত নিবারণের সেই চেষ্টাটি করছে। আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে আমরা কথা বলছিলাম যারা আসলে খেটে খাওয়া দিনমজুর শ্রমিক শ্রেণীর মানুষ রয়েছেন, তারা যেমনটি বলেছেন যে আসলে শীতের কারণে তুলনামূলকভাবে অন্যান্য দিনের চেয়ে মানুষ ঘরের বাইরে তুলনামূলক কম বের হচ্ছে এবং একই সঙ্গে যে প্রতিদিনের যে দৈনন্দিন কাজ তাও স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে না। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের যারা মানুষ তারা। তো এই ছিল রাজধানীর শীতের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব রাজশাহীতে, সেখানে সহকর্মী মওদুদ রানা জানাবেন সেখানকার আবহাওয়া পরিস্থিতির খবর। পদ্মাপাড়ের এই শহরে রাত বাড়ার সাথে সাথে বাড়ছে হিম বাতাস এবং বাড়ছে ঘন কুয়াশা। আবহাওয়া অফিস জানিয়েছে যে এই মুহূর্তে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ 96% এবং আজকে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল 7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস যেটি বলছে, রাত যত বাড়বে শীতের প্রকোপও বাড়বে এবং গতকাল যেখানে সকাল 6টার সময় 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, সেই তাপমাত্রা আরও কমতে পারে এবং এই যে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে এখানে শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ মাঝারি শৈত্য প্রবাহ। আগামীকাল থেকে সেটি অতি তীব্র শৈত্য প্রবাহে রূপান্তরিত হতে পারে এবং তাপমাত্রা নেমে 6 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে আমরা সারাদিন যেটি দেখেছি, সকাল থেকেই কুয়াশা ছিল এবং দুপুরের পর কিছুটা সূর্য দেখা মিলেছিল, কিন্তু ক্ষণস্থায়ী সূর্যের যে উত্তাপ তাতে আসলে শীত নিবারণ হয়নি। আর আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যদি বলি যে নগরবাসী দুই ভাবে রয়েছে। যাদের সামর্থ্যরা রয়েছে তারা আবদ্ধ ঘরে উষ্ণতা খুঁজছেন, অন্যদিকে যাদের সামর্থ্য নেই, যারা দিন আনে দিন খায় শ্রমজীবী মানুষ, তারা রাস্তার পাশে আসলে খড়কুটে এবং আগুন জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর ভদ্রা এলাকায়। এর আশেপাশে অন্তত 10টি স্থানে সেখানে খড়কুটো জ্বালিয়ে আগুন নিবারণের চেষ্টা করা হচ্ছে। তারা যেটি বলছেন যে তাদের শীত নিবারণের মতো কোনো গরম কাপড় নেই, যার ফলে তারা এই আগুনের উত্তাপ নিচ্ছেন। আমরা হাসপাতালগুলোতে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন এই শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোতে রোগী বাড়ছে, বিশেষ করে শীতজনিত রোগের কারণে বৃদ্ধ এবং শিশুরা সবচেয়ে বেশি ভর্তি হচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যে শীতের রাতে তারা এই তীব্র ঠান্ডা থেকে যেন উষ্ণতার সাথে থাকে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং রাজধানীর কারওয়ান বাজার থেকে, জানছিলাম শীতের প্রকোপের খবর। এবার বাণিজ্যের সংবাদ। NEIR সিস্টেম চালু নিয়ে সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছেন মোবাইল ব্যবসায়ীরা। ডিআরইউতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, মার্চ পর্যন্ত সময় দিয়েও 9 উৎপাদক প্রতিষ্ঠানের স্বার্থে সিদ্ধান্ত বদল করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন ভেঙে ব্যবসা করার অভিযোগ তুলেছেন হ্যান্ডসেট উৎপাদকরা।
মানুষের সহানুভূতি পেতে আন্দোলনে নারী ও শিশু ব্যবহারের নিন্দাও জানিয়েছে MIOB। করফাকি ও অবৈধ ফোনের ব্যবসা বন্ধে গেল বছরের 16 ডিসেম্বর থেকে দেশে NIR সিস্টেম চালুর ঘোষণা দেয় সরকার। আর আনঅফিসিয়াল ফোন বেচাকেনা ও আমদানির সুযোগ দেয়া হয় চলতি বছরের 15 মার্চ পর্যন্ত। তবে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে 1 জানুয়ারি NIR সিস্টেম চালু এবং আনঅফিসিয়াল ফোন বৈধ করার সুযোগ দেওয়া হয় 31 ডিসেম্বর পর্যন্ত। NIR সিস্টেম সংশোধন ছাড়া চালু হলে মঙ্গলবার DRUতে সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্ত বদলের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বকে দায়ী করে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সংগঠনটি বলছে এই সিদ্ধান্তে মোবাইল বাজারে উৎপাদক প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্য তৈরি হবে। তৈয়ব সাহেব উনি কথা দিয়েছিলেন মার্চ মাস পর্যন্ত এটা বর্ধিত করবে। BTRCর ওয়েব পেজে দিয়েছিল না, দেওয়ার পরে 3-4 দিনের মাথায় সেটা সরিয়ে ফেলছে। তো এটা তো আসলে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করা হচ্ছে। পাল্টা সংবাদ সম্মেলনে মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলনের কড়া সমালোচনা করেছে হ্যান্ডসেট উৎপাদকদের সংগঠন MIOB। NIR সিস্টেমকে কেন্দ্র করে মোবাইল ব্যবসায়ীরা মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ সংগঠনটির। ইন্টেনশনাল প্ল্যান, ইট ইজ আ পার্ট অফ দেয়ার ক্যাম্পেইন যে আমরা মহিলাদের নিয়ে আসবো, সো দ্যাট আমরা একটা সিম্পেথি পেতে পারি, সবাই ইনপুট করতে পারবে। এই দরজাটা সবার জন্য ওপেন। সুতরাং এই যে বৈষম্য বা সিন্ডিকেটের কথা কেন আসতেছে এটা আমার মাথায় ধরতেছে না। এ সময় বিশ্ববাজারে চিপসেটের দাম বাড়ায় সম্প্রতি দেশের বাজারে স্মার্টফোনের দামও বেড়েছে। এর সঙ্গে NIR সিস্টেম চালুর কোনো সম্পর্ক নেই বলে জানায় MIOB। সবগুলো ডেটা এখন NIR সিস্টেমে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে নিজেকে একজন যুদ্ধবন্দী আখ্যা দিয়ে নির্দোষ দাবি করলেন মাদুরো। একই সঙ্গে নিজেকে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টও দাবি করেন তিনি। পরবর্তী শুনানি আগামী 17 মার্চ। এদিকে শুনানি চলাকালে আদালতের বাইরে মাদুরো ও ট্রাম্পের পক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সোমবার স্থানীয় সময় দুপুরে কারা পোশাকে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে তোলে মার্কিন প্রশাসন। আদালতে প্রথম হাজিরায় নিজেদের নির্দোষ দাবি করেন মাদুরো ও তার স্ত্রী। মাদুরো বলেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং একজন সৎ ব্যক্তি। তার বিরুদ্ধে মাদক চোরাচালান, ষড়যন্ত্র সহ মোট 4টি অভিযোগ রয়েছে। আদালতের বিভিন্ন সূত্র মতে জানা গেছে এখনই জামিনের আবেদন করবেন না প্রেসিডেন্ট ও তার স্ত্রী। এর মধ্য দিয়ে শেষ হলো মাদুরোর প্রথম শুনানি। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 17 মার্চ। এর আগে নিউ ইয়র্কের আদালতে শুনানি চলাকালে মাদুরোর পক্ষে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে পাল্টা স্লোগান দেয় আরেক পক্ষ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া সোমবারের শুনানিতে ব্যক্তিগত কোনো আইনজীবী নিয়োগ করেননি। রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তাদের পক্ষে লড়েছেন। শুনানি শেষে মাদুরোকে এই আদালত থেকে হেলিকপ্টারে করে ব্রুকলিনের বন্দি শিবির মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। এখন আইনি প্রক্রিয়া শেষে কবে ও কি রায় হয় তা সময়ই বলে দেবে। এদিকে শুনানিতে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করার পর কিউবা, কলম্বিয়া, মেক্সিকো এবং ডেনমার্কের অঞ্চল গ্রিনল্যান্ডকেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। বলেন জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ভেনেজুয়েলার সামগ্রিক ইস্যু নিয়ে মার্কিন গুরুত্বপূর্ণ কিছু আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেছে ট্রাম্প প্রশাসন। বৈঠকে সার্বিক পরিস্থিতি ও ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। গেল শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও স্ত্রী সিলিয়াকে দেশটির রাজধানী কারাকাসের বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। পরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও সামরিক বিমানে করে তাদের নিউ ইয়র্কে আনা হয়। এই অভিযানের বৈধতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন আন্তর্জাতিক আইনের নিয়ম মানা হয়েছে কিনা তা নিয়ে তিনি উদ্বিগ্ন। নিরাপত্তা পরিষদে রাশিয়া আর চীনও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এটিকে রাষ্ট্রপ্রধানকে অপহরণ এবং সার্বভৌমত্বে সরাসরি হামলা বলে দাবি করেছে ভেনেজুয়েলা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপের আগে সময় কম থাকায় ভেন্যু পরিবর্তন নিয়ে জটিলতায় পড়ার শঙ্কায় আইসিসি। তবে ভারত থেকে ম্যাচ সরানোর দাবিতে অনড় বাংলাদেশ। আইসিসি বিসিবি অনলাইন সভার পরে বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে নিরাপত্তা বাড়িয়ে বিসিসিআই নতুন প্রস্তাব দেওয়ার গুঞ্জন উঠেছে। মুস্তাফিজ ইস্যুতে উত্তাল বাংলাদেশের ক্রিকেট। ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এখন 22 গজের মঞ্চে। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপে দল পাঠাবে না বিসিবি। আইসিসির কাছে সাফ জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভারতের বেশ কিছু গণমাধ্যমের খবর, বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তন করতে অনলাইন সভায় রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার প্রস্তাবও দিতে পারে আইসিসি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে এমন প্রস্তাবেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে বোর্ড। 7 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য হাতে সময় খুব বেশি নেই। বাংলাদেশের অনড় অবস্থানে কোন পথে হাঁটতে পারে আইসিসি? বেশ কয়েকটি পথ খোলা থাকলেও প্রতিটি ধাপেই আছে জটিলতা। ক্রিকেট দুনিয়ায় যেহেতু ভারতই সর্বেসর্বা, তাই বিসিসিআইকে দিয়ে বাংলাদেশকে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিতে রাজি করানোর উদ্যোগ গ্রহণ করতে পারে আইসিসি। তবে সরকারের নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে ভারতে যাওয়া সম্ভব নয় বলে এ সময় পার পেতে পারে বাংলাদেশ। নিরাপত্তা বাড়িয়ে নতুন প্রস্তাব দেয়া হলেও তা না রাখারই আভাস দিয়েছে বোর্ড। তাই ভেন্যু পরিবর্তন করে হলেও বাংলাদেশকে বিশ্বকাপে রাখতে চাইবে আইসিসি, এমন আভাসই পাওয়া যাচ্ছে চারদিকে। পারভিন আক্তার, সময় সংবাদ। আইপিএলের এক দরজা বন্ধ হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ার একের পর এক দরজা খুলছে মোস্তাফিজুর রহমানের জন্য। পাকিস্তান সুপার লিগ পিএসএলে আগামী মৌসুমের জন্য নাম তালিকাভুক্ত করেছেন কার্টার মাস্টার। আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার 3 দিনের মাথায় সাতক্ষীরা সায়ানাইটকে নিজেদের লিগে খেলানোর ঘোষণা দিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টগুলোতে ফিজের ছবি দিয়ে এই ঘোষণা দেন তারা। পিএসএলের নতুন যুগে মোস্তাফিজকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। তবে ফিজ কোন দলে খেলবেন সেটা এখনও ঠিক হয়নি। ধারণা করা হচ্ছে নতুন যে ফ্র্যাঞ্চাইজিটি এবার যুক্ত হবে তাদের সঙ্গে সরাসরি চুক্তি হতে পারে মোস্তাফিজের। এছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেড থেকেও মোস্তাফিজকে নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। এর আগে 2018 সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন মোস্তাফিজ। দেশের আইন শৃঙ্খলা ও নির্বাচনের কাজে মোতায়েন থাকায় খেলাধুলা থেকে সেনাবাহিনীর মনোযোগ কিছুটা সরে গেছে। বিকেলে ঢাকা সেনানিবাসে আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে 5 দিন ব্যাপী প্রথম চিফ অফ আর্মি স্টাফ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের পুরস্কার বিতরণের শেষে একথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রথম সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট 2026-এ মালয়েশিয়ার ডানকান লিকে হারিয়ে বিজয়ী হয়েছেন মিশরের ইয়াসিন চৌধুরী। 5 দিন ব্যাপী এই টুর্নামেন্টে মিশর, মালয়েশিয়া ও বাংলাদেশ সহ 9 দেশের 24 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। যেহেতু আমরা এখন ডেপ্লয়েড ইন এইড টু সিভিল পাওয়ারে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এগুলো নিয়ে হ্যান্ডেল করছি, এই জন্য গেমস অ্যান্ড স্পোর্টস থেকে ফোকাসটা আমাদের একটু কমে গেছে। যেহেতু একটা বিশেষ কাজে ব্যস্ত এবং একটা ইলেকশন সামনে আছে, সেই জন্য ফোকাসটা ওদিকে। বাট নেভারদিলেস যখন ইলেকশনটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ইন্টারন্যাশনাল গেমসগুলো আরও এখানে আমাদের দেশে আবার অনুষ্ঠিত করতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচন নিয়ে শঙ্কা এনসিপির, পাতানো ভোটের চেষ্টা চললে মাঠে নামার হুঁশিয়ারি। চলতি মাসে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ ইসি। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ। সুষ্ঠু নির্বাচন ও দেশের উন্নয়নে সহযোগিতা কামনা। এবং ওসমান হাদি হত্যায় ফয়সাল করিম সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খুন। মাস্টারমাইন্ড মহানগর যুবলীগ নেতা বাপ্পি, দাবি ডিবির। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।